গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা অনেক দিন পরে কিন্তু বাইক রাইডে যাচ্ছি। তো হন্ডা হাইনেস থেকে আমরা বাইক রাইডে যাই। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো খেয়াল করেছো। তো আজকে আমরা অনেক দিন পরে যাচ্ছি, এই কারণে তার প্রচণ্ড গরমে আমরা অনেক জায়গায় রাইডে মানে অ্যাড হতে পারিনি। তো আজকে রাইডটা ছিল কিন্তু সানসেট রাইড, মানে আমরা দুপুরবেলা বেরিয়েছি। তো আমাদের আজকে অনেকগুলো বাইক যাচ্ছে, প্রায় 30টা বাইক। তো দুটো শোরুম থেকে বেরোচ্ছে, একটা হচ্ছে বিটি শোরুম থেকে আর একটা হচ্ছে চিনার পার্ক থেকে। তো আমরা চিনার পার্কের শোরুমে চলে এসি। আর যেহেতু অনেকের সাথে দেখা হবে তার একটা আনন্দ তো রয়েছি, তাই জন্য একটু আগে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এসে দেখি কিন্তু অনেকগুলো বাইক চলে এসছে অলরেডি। আমাদের 3টে নাগাদ এখান থেকে বেরোনোর কথা আছে। তো চলো, এখন তো আমরা চলে এসে আজকে বাবুকে নিয়ে এসেছি। গরমে একটু তো কষ্ট হবেই, আর গরমটা যেহেতু একটু কম আছে যার জন্য আজকে যাওয়ার সাহসটা পেয়েছি। তো আমরা কোথায় যাচ্ছি তার তো সেটা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো এখানে এসে আমরা একটু বাবু তো জল খেয়ে নিল, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এদের কিছু ফর্ম ফিল আপ করতে হয়, তো সেটাও করে নিচ্ছে। তো তারপরে সবাই আসলে তারপরে বেরোবো। তো এখানে কফি দেওয়ার পর পাপা বলছে আমিও কফি খাবো, আমার গলা ব্যথা করছে, মানে পাপার গলা ব্যথা করছিলো। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নাও। তাও আবার একটু কফি টফি খেয়ে নিয়েছি। এখনও তো সবাই এসে পায়নি, আসলেই বেরোবো। আর মেঘাও আসবে, মেঘা আমার একটা ফ্রেন্ড এখানকার। আর এই হয়েছে রাজু, ওর সাথেও আমাদের সেই প্রথম রাইড থেকে দেখা। তো এখন একটা ফ্রেন্ডশিপ মতন হয়ে গেছে, সবাই যখন দেখা হয় ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে আমি জল খাচ্ছিলাম, পাপা আবার এটার ভিডিও করে নিচ্ছিল, এত দুষ্টু। ওকে বলছিলাম ওর পাপার ভিডিও করে আনতো, আমার ভিডিওই করে নিচ্ছে। তো সবাই চলে এসে, এখানকার যারা আসার কথা ছিল সবাই চলে এসে। এবার আমরা বেরোবো এখান থেকে। তো এখানে বেরোনোর আগে শোরুম থেকে কিছু ফটোগ্রাফি হয়, সেগুলো কমপ্লিট হলেই এখান থেকে আমরা বেরোবো। তো বিটি শোরুমের যারা আছে তাদের সঙ্গে মিট হবে আমাদের দক্ষিণেশ্বর ব্রিজের ওখানে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সবাই দেখতে থাকো, কারণ আমরা ইতিহাসের কথা এতদিন যেটা পড়েছি সেটা আজকে আমরা সামনাসামনি দেখবো, তার একটা তো ভালো লাগা আছে। তোমাদের সাথেও শেয়ার করবো, সেটাও একটা ভালো লাগার ব্যাপার আছে। পঞ্চান্ন কিলোমিটার ডিস্টেন্স হলেও বাপুর জন্য কিন্তু একটু কষ্টদায়ক হয়, যেহেতু অনেকদিন পরে রাইডে যাচ্ছে। তো এরকম পা তুলে আরাম করে বেশ চেয়ারের মতন করে বসেছিল। আর একটা তোমাদের জিনিস দেখে, সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ একটা আঙ্কেল এবং আন্টি যাচ্ছে। আমি তো দেখে জাস্ট অবাক, এই কারণেই তার কারণ এত সুন্দর, মানে দুজনকে লাগছিল না, এত বয়সও এদের, এত এনার্জি, মানে এত আনন্দ নিয়ে যাচ্ছিলো। তোমাদের আন্টিকে দেখাবো, তো আন্টিকে দেখলে কিন্তু তোমাদের মনটা একদম ভালো হয়ে যাবে, এত মিষ্টি সুন্দর একটা হাসি দেবে না। আমি যখন দেখেছি আমি বললাম যে সত্যি এনারা কি আমাদের সাথে যাবে। শাড়ি পরে কি সোবার লাগছিল, আর বাইকে এত সুন্দরভাবে বসেছিল। আমি তো বাড়িতে এসে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে দেখেছি, যাতে তারাও ইন্সপায়ার হয়। তো এই দেখো, আন্টি একটা খুব মিষ্টি সুন্দর হাসি দেবে, কিন্তু দেখতে পেয়েছো এরকম কাপেল কিন্তু সত্যি এই বয়সে এত সুন্দর দুজনা। তো আঙ্কেলকে যখন অনেক কোশ্চেন করেছি, আঙ্কেল বললো যে হ্যাঁ আমরা বর্ধমান বাঁকুড়া এরকম জায়গাও মানে বাইকে করে ঘুরে এসে, আমার তো শুনে ভীষণ ভালো লেগেছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, এখন আর যে টিম আছে তাদের সব হয়তো একটু পিছিয়ে গেছে। তো এখান থেকে আবার সব এক হয়ে আবার চলতে শুরু করলাম। তো চলে এসে আমরা ইমামবাড়াতে। আমি রাস্তার ভিডিও আর কিছু দেখাইনি তোমাদের। তো ইমামবাড়া নিয়ে তোমাদের একটু ছোটো ইনফরমেশন দিই। হুগলি জেলায় অবস্থিত ইমামবাড়া। হুগলি এই ইমামবাড়া 1694 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এক ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে গঙ্গার তীরে এই ইমামবাড়া।
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিস্ময়কর ঘড়ির কথা আজও লোকের মুখে মুখে। ইমামবাড়ায় যে ঘড়িটি আছে সেটি কিন্তু মানুষের মুখে মুখে আজও শোনা যায়। হুগলি জেলার ইমামবাড়া কত শত ইতিহাসের সাক্ষী। আজকে তোমাদের সব কিছুই আমি দেখাবো। তার আগে যেসব ছোটো ছোটো ইনফরমেশনগুলো সেগুলো তোমাদের শুনিয়ে দিই, যারা হয়তো অনেকে জানো বা যারা জানো না তাদের জন্যই আমার এইটুকু কথা বলা। ইমামবাড়ার প্রবেশদ্বারে উপরে রয়েছে একটি বড় চূড়া, যার উচ্চতা প্রায় 150 ফুট। সেই চূড়ার ওপরে ওঠার জন্য দুদিকে দুটি রয়েছে সিঁড়ি। সেই চূড়ার মাঝ বরাবর রয়েছে ঘড়িটি। মীর কেরামত আলী 11,721 টাকার বিনিময়ে এই ঘড়িটি কিনেছিলেন বিলেত থেকে। ঘড়িটিতে সপ্তাহে একদিন করে দম দিতে হয়, আর সেই দম দেওয়ার জন্য প্রয়োজন পড়ে কমপক্ষে 2জন ব্যক্তির। দম দেওয়ার জন্য যে চাবি ব্যবহার করা হয় তার ওজন প্রায় 20 কিলোগ্রাম। ঘড়িটির সময় জানানোর পাশাপাশি নির্দিষ্ট অন্তর আওয়াজও শোনায় ঘণ্টার মাধ্যমে। মেশিন ঘরের ওপরে 3টি কয়েক কুইন্টাল ওজনের পৃথক আকারের ঘণ্টা রয়েছে, সেগুলো তোমাদের আমি দেখাবো ওপরে গিয়ে। তো সেগুলির ওজন রয়েছে, একটার ওজন রয়েছে 80 মণ, একটা 40 মণ ও একটা 30 মণ। 1841 সাল থেকে এইভাবে বেঁধে চলেছে এই ঘড়ি। তো চলো ভিতরে গিয়ে তোমাদের আমি সব কিছু দেখাবো বিস্তারিত। আসলে আমিও কখনো এখানে আসিনি, আমি প্রথমবার আসলাম। তো ভিতরে দেখলেই আমি সব কিছু তোমাদেরও সাথে শেয়ার করবো। তো চলো ভিতরে ঘুরে আসি, কেউ কিন্তু স্কিপ করো না, আমার কিন্তু এই ঘড়িটি দেখার ভীষণ ইচ্ছে। এখানকার প্রবেশের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। তো এখানকার না লোকাল লোকজন এর সামনে আশেপাশে বসা থাকে, একদম লোকালিটির মধ্যে যেহেতু। তো চলো ভেতরে আমরা তো প্রবেশ করেছি, যেহেতু আমরা অনেকজন মিলে এসেছি, 30টা বাইক, মানে প্রায় 50 থেকে 55 জন লোকজন ছিল। তো তারা ঢুকে আগে প্রথমে দাঁড়াবো, তাদের সবাইকে কাউন্ট হবে, দেন তারপর তো টিকিট কাটা হবে। তো প্রথমে তো ঢুকে বেশ, আমার এই ঢোকার এন্ট্রির সময়টায় যে রাউন্ডটা ছিল না, আমি যখন দিল্লি আগ্রাতে গিয়েছিলাম তাজমহলের পুরো শেপ সেরকমই লাগছিলো। যারা হয়তো গেছো তারা এন্ট্রিটা ঢোকার সময় রাউন্ডটা দেখেছো, খেয়াল করেছো, খেয়াল করে দেখো, পুরো আগ্রার মতন লাগছিল। তো এই ভিতরটা কিন্তু অনেকটা বড় জায়গা দেখতে পাচ্ছ। তো আমাদের লোকজন তো প্রায় চলে এসে, তো আমাদের লোকজনই কিন্তু ভিতরে দেখা যাচ্ছে পুরো ভরে গেছে আমাদের লোকজনে। আদারওয়াইজ বেশি লোকজন এখানে ছিল না, খুব কম বলবো না। আর জায়গাটা যেহেতু অনেক বড় ছিল, বোঝা যাচ্ছে লোকজন। তো এখানে সামনে রয়েছে ওদের মনে হয় মসজিদের এখানকার যে নামাজ পড়ে সেই জায়গাটা ছিল। আমি আর ভিতরে যাইনি, যেহেতু টাইম ছিল 5:30 পর্যন্ত। তোমরা যারা আসবে বিকেল, অনলাইনে তোমরা টাইম টেবিলটা একটু দেখে নেবে, এখানে টাইম টেবিল আছে, মানে এর মধ্যেই বেরোতে হবে, ঢুকতে হবে। তো আমি এখন ক্লক টাওয়ারে উঠবো, তো চলো দেখতে থাকো। ক্লক টাওয়ারে উঠতে গেলে দুটো, মানে একটা রুলস আছে, ছেলে এবং মেয়ে ডিভাইড করা আছে। তো আমরা এদিক থেকে যেতে হবে, তো আমার সাথেও 2জন যাচ্ছে, যেহেতু একা একা। তো চলো এদিকে। ও আচ্ছা, সিঁড়িগুলো তো বেশ রোমাঞ্চকর। এই উঠতে উঠতেই তো হাঁপিয়ে যাবো। হ্যাঁ, 152টা সিঁড়ি। আমি এই তো হয়েই গেছে মনে হয়। এখানে ঢোকা যায় না, না? ফিল হচ্ছে পুরুলিয়াতে গিয়ে অযোধ্যা পাহাড়ে নিচে নেমে যখন আবার উঠেছিলাম, কি পাহাড়ে না এসে পাহাড়ের ফিল কিন্তু পেয়ে যাচ্ছি। সত্যি কষ্ট হচ্ছে। বাড়ির সিঁড়িটা তো সমানভাবে থাকে, আর এটা এরকম ভাবে রাউন্ড। ও মাই গড, আর পাচ্ছি না। জল আনিনি আমি, দেখা যাক উপরে গিয়ে কি আছে। এই যে ওপাশ থেকে আমার কর্তামশাইকে দেখা গিয়েছে। পাপা কোথায়? ও উঠেছে। তো
তোমাদের একটু আগেই বলছিলাম 3টি ঘন্টা, তো এই সেই ঘন্টা আমি দেখতে পেলাম কয়েক কুইন্টাল, যার ওজন 80, 40 এবং 30 কুইন্টাল। তো এই যে 3টি ঘন্টা। সিঁড়িগুলো খুব মজা। এই আস্তে আস্তে দেখো উঠতে পেরেছি। চারিদিকটা দেখতে হবে, তো তোমাদের এবার দেখাচ্ছি। বাবা দারুণ লাগছে, কিন্তু মানে কষ্ট হলেও উঠে বেশ ভালো লাগছে। দেখো এখানে মনে হচ্ছে এসি বসানো, এত ঠান্ডা। এই দেখো এখান থেকে এটা দেখা যাচ্ছে, পুরো শহরটাই বলতে গেলে দেখা যাচ্ছে। ওপাশে নদী আছে, দাঁড়াও নদীটা দেখাচ্ছি। এই যে নদী দেখা যাচ্ছে। তো চলো এদিকে নাকি আরো সুন্দর লাগছে, এক একটা জায়গা থেকে এক এক রকম। ওয়াও, এদিক থেকে তো পুরো নদীটা দেখা যাচ্ছে। সেই তাজমহলের পিছনে যেরকম নদী। বাহ, না উঠে সার্থক হয়েছে, তাই তো? উঠে সার্থক হয়েছে। কোথায় কোথায় তুমি? পাপাকে দেখতে পেয়েছি আমি। টাটা। খুব কষ্ট হবে এখন। এই ভয়, এইটা কিন্তু ভয় লাগে। হ্যাঁ আস্তে আস্তে বাবা, এই বড় সিঁড়িটাই, এরপরে সমস্যা হবে না আশা করি। তো এখানে যেহেতু টাইম আছে যে 5:30টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়, সেহেতু আমরা তাড়াতাড়ি উঠে এখন তাড়াতাড়ি নেমে যেতে হবে। আমরা যদি আরেকটু আগে আগে আসতাম দেন তাহলে আরেকটু সময় স্পেন্ড করতে পারতাম এখানে। তো এই যে আমার সাথে একজন আছে, আর একজন পেছনে নামছে। তো চলো এরপরে আরও কি যা যা আছে তোমাদের সব কিছু দেখাচ্ছি। আমার এত জল তেষ্টা পেয়েছে, আমাকে এক্ষুনি জল খেতে হবে, না হলে মনে হচ্ছে গলা টলা একদম শুকিয়ে গেছে। তো দেখি পাপারা কোথায় আছে, আমার কাছে ব্যাগ নিয়ে নাবিনি। তো এই পাপা, জল খাবো। নেই, একটুও নেই। দেখো এরা দুই বাবা আর ছেলে নাকি জল খেয়ে বসেছে। বাবা উঠেছিলে, উপরে উঠেছিলে? উঠে কি দেখেছো? আমরা তো নদী দেখলাম, আর এসির মতন একটা হাওয়া আসছিল এক জায়গা দিয়ে। হ্যাঁ তুমি পেয়েছো এসির হাওয়াটা? তুমি তো ঘামিয়ে গেছো। জল খেয়েছো? জল খেয়ে না। দেখালাম নদীটা, সেটাই এখন দেখতে যাচ্ছি। তো বাহ, তো ক্লক টাওয়ার থেকে নাবার পরে কিন্তু পুরো পা কাঁপছে। শুধু আমার না, যাকে জিজ্ঞেস করেছি সবারই কিন্তু পা পুরো কাঁপছে, মানে হাঁটতে গেলেও সমস্যা হচ্ছে। তো চলো এবার আমরা পেছনে নদীর ওখানে যাব। পা কাঁপছে। বাহ, এই ওখানে যাবে? এখানে বসে কি এডিটিং হচ্ছে? না না, এডিটিং হয়নি, সেটা ওই তো নৌকার লোক বসে আছে। আর টাইম হয়ে যাবে, যেখানে বন্ধ হয়ে যাবে না। ও আচ্ছা, ও এখানে বসে নৌকা চড়া যাবে, তাই তো? কত করে? 2 জন। এই গাছগুলো খুব বাজে। না না না, এখন টাইম নেই। আমরা অনেকজন একসাথে এসছি। এই তো জল, এটা গেছি ওইটা আছে না, সে ফিল্টার করে।
তো সত্যি কথা বলতে এখানে খুব অল্প সময় নিয়ে আমরা এসেছি, 5:30টার মধ্যে যেহেতু বেরিয়ে যেতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই, যার জন্য তাড়াতাড়ি করে সব জায়গায় কমপ্লিট করতে হলো। মানে উপরে তো গেলাম, তাড়াতাড়ি করে আবার এখানে আসলাম। তো নৌকোয় কিন্তু আমি চড়তাম, তোমরা শুনতে পেলে 150 টাকা করে নৌকোয় নিত, বাট আমাদের হাতে সত্যিই সময় নেই, আর 5-10 মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে হবে। তো এখানে এসে নৌকার নদীর ধারে তো বসতে বেশ ভালোই লাগতো। 5-10 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। তারপর এখানে দাঁড়ানোর পরে হুগলি ব্রিজ থেকে ট্রেন যাচ্ছিল, সেটা দেখে বাবু বেশ মজা পাচ্ছিল। তো এখানে আর আমরা বসতে পারবো না, এবার উপরে যেতে হবে। তো একটু ঘোরাফেরা করে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই পাপা আর আমি একটা ভিডিও করে নিলাম। আর আমার তো রিলস করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর তো চলো এবার আমাদের বেরোতে হবে সবাইকে, টাইম অলরেডি হয়ে গেছে, আমাদের ওখান থেকে ডাকাডাকি করছে। তো এখানে তো ঘোরা কমপ্লিট, এবারে সবাই মিলে ডিসাইড হচ্ছে যে আমরা কোথাও কোনো ধাবায় গিয়ে চা বা স্ন্যাক্স কিছু খাওয়া হবে, সেটাই এখন ডিসাইড হচ্ছে। যেহেতু এখানে কোনো ধাবা টাবা নেই, যাওয়ার পথে কোন ধাবায় যাওয়া হবে সেটাই ডিসাইড হচ্ছে। তো তারপরে কিছু ফটো তুলে নিলাম আমরা সবাই মিলে। তো ওয়াও, জাস্ট কি লাগছে দেখো একবার, এতগুলো বাইক, একই বাইক। তো চলে এলাম আমরা বাইকার্স থেকে। তো এখানে এখন কিছুক্ষণ স্টে করব। তো ধাবাটার নাম যেমন, এসেও দেখি সেই সেমই, মানে সব বাইকার্সদের এখানে মেলা, বাইকার্স ঠেক নাম দিয়েছে, কিন্তু বাইকার্সরাই আছে এখানে। মানে এই দিল্লি রোডে এত দূরে কেউ এমনি কেউ আসবে না বাইক ছাড়া। তো আমরা এখানে এসে রেস্ট হয়ে যাবে, অনেকে চলে গেছে, মানে অনেকটা রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে, মেঘ করে এসে, বাট ভীষণ গরম দিচ্ছে। তো আমরা যেহেতু বাবুকে নিয়েছিলাম, একটু রেস্টের দরকার, যার জন্য আমরা ঢুকেছি। তো দেখা যাক এখানে কিছু স্ন্যাক্স খেয়ে তারপর আমরা তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাব। তো স্ন্যাক্স অর্ডার দিয়েছে, ততক্ষণে আমরা এখানে একটা বাইক আছে বেশ, ওইটা নিয়ে একটু কেরামতি করব। এখন এই যে বসেছে সবাই, বসে আমরা যখন সুযোগ পাবো তখনই যাব। তো বাবু তো এদিক ওদিক ঘুরে ফিরে দেখছে আর নাচ করে যাচ্ছে। তখন এখানে ভীষণ আওয়াজ চলছিল, আমি গানটা এখানে দিতে পারিনি, তখন কখন আমার ভিডিওটা কপিরাইট করে দেবে, দেন ওইটা দরকার নেই, আমার ওটা রিস্ক নেব না আমি। তো এখানে ডিজে গান টান চলছিল, বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল, সবাই বেশ আনন্দের মধ্যে ছিল, আমরাও বেশ একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম। তো অনেকটা টাইম হয়ে গেছে, বাট স্ন্যাক্স এখনও আসেনি, যেহেতু অনেকজন আমরা ছিলাম, এখানে আরও লোক ছিল, অর্ডারটা মানে দিতে দেরি হচ্ছিল। তো আমাদের বেরিয়ে যেতে হবে, যেহেতু আমাদের যেতে যেতে আরও 1-2 ঘন্টা লাগবে। আর সবার মোটামুটি বাড়ি আর আমাদের থেকেও দূরে, রাজুর বাড়ি তো আরও দূরে, তো আমাদের বেরিয়ে যেতে হবে। তো আমার ভিডিওটা, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো অবশ্যই। আর আমার চ্যানেলটায় যদি এরকম ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।